আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং ধারণা নিয়ে কথা বলবো, কাইজেন মানে অবিরাম উন্নতি। আর এই আলোচনাটা করব ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রেক্ষাপটে। চলুন দেখি কিভাবে ছোট ছোট কিন্তু লাগাতার পরিবর্তন একটা গোটা দেশের ভোল পাল্টে দিতে পারে। এই লাইনটা আমাদেরকে যেন এক মুহূর্তের জন্য থামিয়ে দেয়, তাই না? বিশেষ করে জাতীয় উৎসবের ঠিক পরে। এটা আসলে একটা গভীর আত্মজিজ্ঞাসার সময়। ভবিষ্যতের পথটা ঠিক কোনটা হবে, আর এই প্রশ্নটা থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনা শুরু। এই আলোচনাটাকে আরও সহজে বুঝতে আমরা দুটো চরিত্রের সাহায্য নেব। একদিকে আছে অর্জুন, একজন ইয়াং ইঞ্জিনিয়ার যে স্বপ্ন দেখে নতুন ভারত গড়ার, আর অন্যদিকে আছে মীরা, একজন অভিজ্ঞ সমাজকর্মী যে বাস্তবটা খুব ভালো করে চেনে। তাদের এই দুই ভিন্ন দৃষ্টিকোণই আমাদের পথ দেখাবে। তাহলে আসল প্রশ্নটা হলো, এত বড় আর এত বৈচিত্র্যময় একটা দেশ কিভাবে নিজেকে ক্রমাগত উন্নত করতে পারে? অর্জুন আর মীরার কথার মধ্যে দিয়েই আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। মূলত তিনটে দিকে ফোকাস করে। আচ্ছা, তাহলে প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো মানুষ। এই যে আমরা দ্রুত উন্নয়নের দিকে এগোচ্ছি, এর জন্য মানুষ হিসেবে আমাদের ঠিক কী দাম দিতে হচ্ছে, এই দিকটা কি আমরা অনেক সময় ভুলে যাই? এই কথাটা কিন্তু শুধু একটা কোটেশন না, এটা অর্জুনের নিজের জীবনের অভিজ্ঞতা। সে তার এক বন্ধুকে হারিয়েছে, কোনো অসুখে নয়, সপ্তাহে ৯০ ঘন্টা কাজ করার অসম্ভব চাপের কারণে। এই একটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের দেশের ওয়ার্কপ্লেসে মেন্টাল হেলথের অবস্থাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। জাপানি ভাষায় এই ব্যাপারটাকে বলে মুড়ি। ব্যাপারটা ঠিক কেমন জানেন? ধরুন একটা গাড়ির ইঞ্জিনকে আপনি ক্রমাগত তার ক্ষমতার বাইরে চালাচ্ছেন। কিছুদিন হয়তো চলবে, কিন্তু শেষে তো ইঞ্জিনটা বিকল হবেই, তাই না? মুড়ি ঠিক সেই রকমই একটা নীরব বোঝা, যা ধীরে ধীরে আমাদের কাজ করার ক্ষমতা আর জীবনী শক্তি দুটোই শুষে নেয়। তো এর সমাধানটা কি? সমাধানটা হলো আমাদের কালচারে একটা বদল আনা। এই যে হাসল কালচারের ধারণা, যেখানে মানুষকে একটা মেশিনের মতো ব্যবহার করা হয়, সেখান থেকে বেরিয়ে এসে হারমোনি কালচারের দিকে এগোতে হবে, যেখানে মানুষকে একটা বাগানের মতো দেখা হয়, যার নিয়মিত যত্ন দরকার। আসল গর্ব তো বিলিয়ন ডলারের কোম্পানিতে নয়, বরং সেই পরিবেশে যেখানে কর্মীরা দিন শেষে সুস্থ শরীরে আর মনে বাড়ি ফিরতে পারে। মানুষের কথা তো হলো, এবার আসি দ্বিতীয় পিলার, মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কথায়। আমরা প্রায়শই সবচেয়ে সস্তা জিনিসটার পেছনে ছুটি, কিন্তু এর জন্য যে আমাদের কত বড় মূল্য দিতে হয় তা হয়তো আমরা সবসময় ভেবে দেখি না। মীরার এই কথাটা ভাবুন তো, একটা ভেঙে পড়া ব্রিজের পাশে দাঁড়িয়ে সে এটা বলছে। এটা তো শুধু একটা স্ট্রাকচার ভেঙে পড়া নয়, এর সাথে সাথে সত্যতা আর বিশ্বাসও ভেঙে পড়েছে। যখন কাজের কোয়ালিটির থেকে খরচকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন এমন বিপর্যয় তো ঘটবেই। এই অবস্থাকেই জাপানিরা বলে মুদা, মানে অপচয়। এটা অনেকটা ঘরের ছাদ দিয়ে জল পড়ার মতো। শুধু জলই নষ্ট হয় না, ধীরে ধীরে পুরো বাড়ির ভিতটাই দুর্বল হয়ে যায়। মুদা মানে শুধু টাকা বা সময়ের অপচয় নয়। দুঃখের বিষয় হলো, এটা মানুষের জীবনেরও অপচয়। নিম্নমানের কাজের কারণে যে ক্ষতি হয় তার পূরণ করা যায় না। তাহলে এই সমস্যার সমাধান কি হতে পারে? একটা উপায় হলো আমাদের সিস্টেমটাকে বদলে ফেলা। এই যে বছরের পর বছর ধরে L1 বা সবচেয়ে কম টাকার টেন্ডার দেওয়ার প্রথা চলে আসছে, সেখান থেকে সরে এসে Q1 বা কোয়ালিটি ফার্স্ট স্ট্যান্ডার্ড চালু করা। মানে যে সবচেয়ে কম টাকায় কাজ করবে সে নয়, যে সবচেয়ে ভালো আর টেকসই কাজ করবে তাকেই সুযোগ দেওয়া। এর জন্য আমাদের একটা কোয়ালিটি ফার্স্ট বিপ্লব দরকার। এমন একটা সিস্টেম যেখানে স্বচ্ছতা এতটাই থাকবে যে দুর্নীতি করাটা টেকনিক্যালি প্রায় অসম্ভব হয়ে পড়বে। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? চলুন পরের স্লাইডে এর একটা দারুণ ধারণা দেখি। একটা যুগান্তকারী ধারণা হতে পারে ডিজিটাল বার্থ সার্টিফিকেট। ভাবুন তো ব্যাপারটা, প্রত্যেকটা নির্মাণ সামগ্রীর, মানে প্রত্যেকটা ইট বা সিমেন্টের ব্যাগের একটা ডিজিটাল পরিচয় থাকবে। যেমনটা এখানে বলা আছে, প্রথমে সবকিছু ব্লকচেনে রেজিস্টার করা হবে। এরপর একটা ডিজিটাল লেজার ফ্যাক্টরি থেকে সাইট পর্যন্ত সবকিছুর হিসাব রাখবে। আর এর ফলে কি হবে? যদি কোনো ব্রিজ বা বিল্ডিং ভেঙে পড়ে, তাহলে এই লেজার সাথে সাথে বলে দেবে যে ঠিক কার গাফিলতি ছিল। মানে জবাবদিহিতা নিশ্চিত করা যা অনেক সহজ হয়ে যাবে। আমরা দুটো বড় সড় পরিবর্তনের কথা বললাম, একটা কর্মক্ষেত্রে আর একটা পরিকাঠামোয়। কিন্তু এই পুরো ছবির সবচেয়ে জরুরি অংশটা কারা? আমরা,
দেশের সাধারণ মানুষ। কারণ দেশের উন্নতি তো শুধু সরকার বা কোম্পানির ওপর নির্ভর করে না, প্রত্যেকটা নাগরিকের ভূমিকার ওপরও নির্ভর করে। মীরার এই কথাটা কিন্তু ভীষণ সত্যি। একটা দেশের আসল ভিত হলো তার নাগরিকরা। আমরা যদি নিজেদের দায়িত্ব নিয়ে সচেতন না হই, তাহলে কোনো ভালো আইন বা টেকনোলজি দেশকে পুরোপুরি বদলাতে পারবে না। ব্যক্তিগত শৃঙ্খলা আর দায়িত্ববোধটা খুব জরুরি। এই আইডিয়াটাকে জাপানি ভাষায় বলে শিতসুকে। এর মানে হলো সেলফ ডিসিপ্লিন। ব্যাপারটা অনেকটা রোজ সকালে দাঁত মাজার মতো। কেউ তো দেখতে আসছে না বা জোর করছে না, তাও আমরা এটা করি, কারণ এটা আমাদের নিজেদের জন্য ভালো। শিতসুকে হলো ঠিক সেই রকম একটা অভ্যাস, সঠিক কাজটা করা, কারণ ওটাই করা উচিত, এমনকি যখন কেউ দেখছে না তখনও। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য। ধরুন রাস্তায় চলতে গিয়ে আমরা কোনো সমস্যা দেখলাম, হয়তো আবর্জনার স্তূপ বা একটা খোলা ম্যানহোল, তখন আমাদের প্রতিক্রিয়াটা কি হয়? আমরা কি পাশ কাটিয়ে চলে যাই, নাকি নাগরিক হিসেবে নিজের দায়িত্বটা পালন করি? এখানে দুটো অ্যাটিচিউডের মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কার। একদিকে আছে ওই চলতা হ্যাঁ বা চলে যাবে ভাব, আর অন্যদিকে আছে একটা নতুন স্যামারিটান স্পিরিট, মানে পরোপকারী চেতনা। এর মানে কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করে দায়িত্ব শেষ করা নয়। এর মানে হলো পৌরসভার অ্যাপে অভিযোগ জানানো বা ট্রাফিক নিয়মটা মেনে চলা। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু আসল নাগরিক দায়িত্বের পরিচয়। তো আমরা তিনটে আলাদা কিন্তু একে অপরের সাথে জুড়ে থাকা বিষয়ের কথা বললাম: আমাদের কাজের সংস্কৃতি, দেশের পরিকাঠামো আর আমাদের নাগরিক দায়িত্ব। এখন সময় হয়েছে এই তিনটে ধারণাকে একসাথে মিলিয়ে একটা সম্পূর্ণ ছবি দেখার। এই তিনটে পিলার আসলে একে অপরের ওপর দাঁড়িয়ে আছে। রাজনৈতিক কাইজেন বা স্বচ্ছ প্রশাসন দেশের শাসনের পাইপলাইনটাকে পরিষ্কার রাখে। পরিকাঠামোর কাইজেন দেশের ভৌত কাঠামো বা হাড়কে মজবুত করে। আর নাগরিক কাইজেন মানে আমাদের আত্মশৃঙ্খলা, দেশকে তার নৈতিক শক্তি বা আত্মাটা দেয়। একটাকে ছাড়া অন্যটা কিন্তু অসম্পূর্ণ। পুরো আলোচনাটাকে যদি আমরা একটা লাইনে শেষ করতে চাই, তাহলে সেটা হবে এই সম্মিলিত প্রতিজ্ঞা। যখন প্রত্যেকটা মানুষ নিজের কাজের প্রতি সৎ থাকবে এবং তার চারপাশের মানুষের প্রতি দায়িত্বশীল হবে, তখনই একটা দেশের আসল উন্নতি সম্ভব। এটাই হলো কালেকটিভ রেসপন্সিবিলিটির মূল কথা। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। একজন সাধারণ মানুষ হিসেবে এমন কোনো একটা ছোট অভ্যেস বা পরিবর্তন আনা সম্ভব, যা হয়তো আজ খুব সামান্য মনে হচ্ছে, কিন্তু ধীরে ধীরে একটা বড় ইতিবাচক প্রভাব ফেলবে এবং হয়তো সবকিছু বদলে দেবে? উত্তরটা শায়দ আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই লুকিয়ে আছে।